তখন তো আমার কম্প্রিহেনশন সলভ করতে সুবিধা হবে। তখন আমার সেন্টেন্স বুঝতে সুবিধা হবে। আমরা বিশেষ করে কম্প্রিহেনশন যখন সলভ করি, ভাই যেটা বললো যে আমরা তথ্য কম্প্রিহেনশন থেকে নেই, তো তথ্য তো নিব, কিন্তু সেন্টেন্সটা তৈরি করব তো আমি। সো সেন্টেন্স তো মেকিং আমি পারি না, তাহলে কেমনে হবে? তো সেন্টেন্স মেকিংটাই তো আমি প্রিলিমিনারিতে শিখে যাব। এটা ভাই ভালো কথাই যুক্ত ভাই, করেছেন, এবং একই আমি সাথে আমি যে কারণে প্রত্যেকটার কথাটা ক্ষেত্রে সেম বললাম বেনিফিটেড আমি হবেন যেই কারণে শিক্ষার্থীরা। কথাটা বললাম সেটা হলো যে অনেকে বলে যে সামনে তো প্রিলি পরীক্ষা, তাহলে আমি রিটেনের প্রস্তুতি কেন নেব? তো রিটেনের প্রস্তুতি এই কারণে নিবেন যে আপনি যদি প্রিলিতে রিটেনের কথা মাথায় রাখেন, তাহলেই আপনি এই জিনিসগুলো নিয়ে ভাববেন যে আমি এখন ভোকাবুলারি কেন পড়তেছি, ওই প্রিলিতে পাশ করে যাওয়ার জন্য না। আমি ভোকাবুলারি গুলোকে চেষ্টা করব যে সেন্টেন্সে মেক করার জন্য, যাতে আমার এগুলো পুঁজি হিসেবে রিটেনেও কাজ দেয়। আমি রিটেনে গিয়ে অনেকে বলে ফ্রি হ্যান্ড রাইটিং, আমি তো ভাই ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, আমাকে একটু টিপস দেন না ভাই, আমি কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং, আপনি কিভাবে বই লিখে ফেলছেন, আমাকে একটু টিপস দেন। এখন আমার কথা হলো যে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং হবেন, আপনার মানে ভোকাবুলারি শব্দ ভান্ডার অনেক হতে হবে, তাতে সেক্ষেত্রে আপনি মেমোরাইজিং প্যাডে আপনি যদি সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে ফ্রেজ এন্ড ইডিয়মস, বেশি ফ্রেজ এন্ড ইডিয়ম জানলে আপনি ব্যবহার করবেন। তো ব্যবহার করে কি করতে পারবেন? সেন্টেন্স মেক করতে পারবেন। সিনোনিম, অ্যান্টোনিম জানলেও আপনি ব্যবহার করতে পারবেন। একটা শব্দ কি যেন বলে একাধিক অর্থে ব্যবহৃত হয়, ওইটাও আপনি জানবেন। তারপর আপনার আছে অ্যানালজি। অ্যানালজি হলে আপনি বুঝতে পারবেন একটা মানে শব্দের সাথে আরেকটা শব্দের কি সম্পর্ক। তো এই জিনিসগুলো যদি আপনি জানেন এবং এগুলো যদি মাথায় রাখেন যে আমি এগুলোকে রিটেনে ব্যবহার করব, রিটেনের উদ্দেশ্য নিয়েই পড়েন। আসলে প্রিলিটা আসলে আমাদের হলো প্রথম ধাপ। প্রথম ধাপ এটা। আহ, 100 থেকে 80 পায়া পাশ করা যে কথা, 100 থেকে 60 পায়া পাওয়া মানে পাশ করা কিন্তু একই কথা। তার জন্য আমাদের মাইন্ডসেটটা হতে হবে যে আমার টার্গেট, মূল টার্গেট হলো রিটেনটা ভালো করা। এইটা মাথায় এই মানে জিনিসটা, টপিকটা মাথায় নিয়ে আমাদেরকে কি যেন প্রস্তুতি নিতে হবে। ওই জিনিসটাই আমি আসলে আজকের লাইভে চেষ্টা করব যে আপনি যেহেতু প্রিলি রিটেন দুইটাই পড়াবেন আমাদের কোর্সে, প্রিলি রিটেন দুইটাই পড়াবেন এবং প্রিলি রিটেন দুইটাই আপনি পড়ান। আহ, যেমন প্যাসেজ সলিউশন থেকে শুরু করে আর্গুমেন্ট রাইটিং, ফোকাস রাইটিং, তারপরে আমাদের ট্রান্সলেশন, ওগুলো সবগুলো যেহেতু আপনি পড়ান, তার জন্য আমি চেষ্টা করব যে প্রতিটা টপিককে কিভাবে রিটেনেও টেনে নেওয়া যায়। যেমন আপনি বললেন যে কমপ্লেক্স, সিম্পল, সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের কথা। তো এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যদি একজন মেক না করতে পারে বা না ধরতে পারে যে এটা কোন সেন্টেন্সে আছে এবং এটাকে কোন সেন্টেন্সে নেওয়া যায় আরো বেটার ভাবে, যেমন একজন নিয়ারেশন, সরি ডিগ্রি দিয়েও চেঞ্জ করা যায় একটা সেন্টেন্সকে। ডিগ্রি আছে, এই ডিগ্রিতে আছে, ওই ডিগ্রিতে নিয়ে যাব আমি সেন্টেন্সটাকে, একটু চেঞ্জ করে নিয়ে যাব। কিংবা আমরা একটা সেন্টেন্স নিয়ারেশন আছে, ওই নিয়ারেশনটাকে চেঞ্জ করা যাবে ডাইরেক্ট। নেরেশন অনেক সময় প্যাসেজের মধ্যে ডাইরেক্ট নিয়ারেশন দিয়ে লেখা থাকে, হ্যাঁ, রাইটারের কথাটা ডাইরেক্ট নিয়ারেশন দিয়ে লেখা থাকে। তো সেটাকে আমরা কি ইনডাইরেক্টলি কিভাবে নিয়ে যাব? তো এই যে টপিক গুলো, ওগুলো কিন্তু আসলে যদি না জানা থাকে তাহলে কিন্তু সম্ভব না। হ্যাঁ, আমরা কিন্তু রিটেনে যেতে পারবো না। ওকে ভাই, তাহলে আমরা আহ, পরের বিষয়গুলো শুনি। প্রথম আমরা আসলে অনেক কিছুই মিস করছি আপনার বিষয়গুলো, এখন আবার যদি রিপিট করেন। আচ্ছা, সো ভাই যেটা গুরুত্বপূর্ণ বিষয় তো অনেকগুলো বললো, আমি আরেকটু বলি যে রিটেন প্রিলি যেহেতু আমি একাই নিব, একজন শিক্ষক আমি একাই নিব না, আমার সাথে আরো কয়েকজন থাকবেন, সবাই মিলে নিব। যেহেতু আমি রিটেন প্রিলি দুটাতেই যুক্ত থাকবো, সো আমি আপনাকে কি করব, যখন প্রিলিটা পড়াবো তখন এমন কিছু কিছু টিপস আগে থেকেই শিখিয়ে রাখবো যেগুলো আপনার রিটেনে যায় কভার করবে। যেগুলো বলছিলেন যে ভাই বলছিলেন ন্যারেশন, আপনি ন্যারেশন যদি না বোঝেন তাহলে আপনি ইমবেডেড কোশ্চেন বুঝবেন না। কিছু সেন্টেন্স আছে যেটা রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত হয়ে এমবেডেড কোশ্চেন হয়, আপনি সেই সেন্টেন্সগুলোকে মেক করতে পারবেন না। আপনি যখন ভোকাবুলারিতে ভালো বেশি স্ট্রং হবেন না, তখন আপনি কিন্তু ওই যে ভালো ভালো স্ট্রং স্ট্রং সেন্টেন্স লিখতে পারবেন না। ওই আপনার ওই ইয়ার মধ্যেই লিমিটেড থাকবে সবকিছু, আই গো, আই কাম, এইগুলোর মধ্যেই থাকবে লিমিটেড। সো আপনি ভালো স্ট্রংলি যদি ভোকাবুলারি পারেন তাহলে আপনার রিটেনে এগুলো এমনিতে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। আবার আমরা যে শুধুমাত্র ন্যারেশন, ভয়েস এন্ড সাবজেক্টিভ এগ্রিমেন্টের ক্লাস বললাম, পার্টস অফ স্পিচের ক্লাস বললাম, এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ দুইটা ক্লাস, যেটা কাবিল ভাই নিজে আমাকে বলছে যে এই দুটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। আপনারা জানেন যে আইবিএম যখন প্রশ্ন করে, বিআইবিএম প্রশ্ন করলে এই ধরনের সেন্টেন্স গুলো দিয়ে থাকে। এবং একসাথে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে পিন পয়েন্ট ইরর। আপনি যখন সেন্টেন্সের ভুলগুলো বুঝতে পারছেন, পিন পয়েন্ট ইরর ধরতে পারছেন, তখন আপনি যখন ফ্রি হ্যান্ডে লিখবেন তখনও কিন্তু আপনার ওই ইরর গুলো আর হবে না।
এটা খুবই স্বাভাবিকভাবে আপনার মধ্যে চলে আসবে, কারণ আপনি তো সেন্টেন্সের পিন পয়েন্ট ইউর পারেন। সো আপনি যদি পিন পয়েন্ট ইউর পারেন তাহলে আপনি ওখানে এমনিতে ভালো করবেন। আর অনেকেই চিন্তা করেন যে প্রিলি পাস করি তারপর রিটেনের প্রস্তুতি নেবো, এটা একটা ভুল সিদ্ধান্ত, এটা একটা ভুল পরিকল্পনা। বিকজ হচ্ছে আপনি প্রিলি পাস করার পরে রিটেনের জন্য সময় পাচ্ছেন হয়তো 2 মাস। আপনার যদি অনেক বেশি সময় দিয়ে ফেলে তাহলে হয়তো তিন তিন সপ্তাহ, সরি 2 মাস না, 2 সপ্তাহ। যদি অনেক বেশি সময় পেয়ে যান তাহলে 3 সপ্তাহ পাবেন। আপনি 3 সপ্তাহে কিভাবে সেন্টেন্স বিল্ডিং শিখবেন, আপনি 3 সপ্তাহে কিভাবে সব কিছু কভার করে ফেলবেন, সব ভোকাবুলারি মুখস্থ করে ফেলবেন? আমার মনে হয় না এটা খুব বেশি সম্ভব কিছু। সো এটাকে যদি সম্ভব করতে হয় তো পিলিকে যেমন গুরুত্ব দিতে হবে, একই সাথে ওটার সাথে রিলেট করে করে আপনি লিখিতকে গুরুত্ব দিবেন। সেক্ষেত্রে ভাই যেটা করছে আমি দেখছি যে 3200 টাকার কোর্স 50% ডিসকাউন্ট দিয়ে মাত্র 1600 টাকায় দিয়ে ফেলছে। এটা আসলে অন্যরকম একটা ব্যাপার ঘটে গেছে। তো এই সুযোগটা আমি অনুরোধ করবো যে সবাই যদি নিয়ে ফেলেন বেটার একটা অপশন পাবেন, কারণ এখানে শুধু আমি যে ক্লাস নিচ্ছি এরকম না, আমার থেকে প্রচুর জনপ্রিয় শিক্ষকরা এখানে যুক্ত রয়েছেন। যেমন বাংলার জন্য শাওন স্যার তো সারা বাংলাদেশে পরিচিত, তিনি ক্লাস নেবেন। একই সাথে বাংলাদেশ ব্যাংকের অনেকেই যুক্ত রয়েছেন। সো যারা আসলে বাংলাদেশ ব্যাংকে এই মুহূর্তে শাওনের বিষয়টা, অ্যাপ্লাই করে ফেলেছেন। ভাই আমি একটু ইন্টারাপ্ট করি। শাওনের বিষয়টা আমি একটু বলি। শাওন আমারই ভার্সিটির ছোট ভাই। তো তাকে আমি ফোন করলাম যে ক্লাস নিতে হবে। ভাই ক্লাস নিতে হবে। হ্যাঁ ক্লাস নিতে হবে, সম্মানী কি বিষয় আসলে জানি না আমি, স্টুডেন্ট কত পাই এটাও জানি না, লস হইলেও ক্লাস নিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলছেন ক্লাস নিব। তো এই হলো বিষয়। আপনাকেও কিন্তু কোনো কোনো কিছু বলি নাই, বলছি ক্লাস নিতে হবে, আপনি ক্লাস নিন। ক্লাস নেওয়ার পরে আমি বলছি আমার যদি লসও যায় আমি লস দিতেও রাজি স্টুডেন্টদের জন্য, আমি লস দিতেও রাজি স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টরা উপকৃত হোক। আমি কি যেন বলে এই পর্যন্ত আহ, যত বই বের করছি বা ইয়া করছি স্টুডেন্টদের কথা চিন্তা করেই বের করছি। এবং এমন এমনও বই আছে আমি কি যেন বলে বলছে আইসা যে ভাই আমার খুবই করুণ অবস্থা, হ্যাঁ আমাকে আমার সমস্যা, আমাকে একটু বইটা দেন। তারপরে আচ্ছা ঠিক আছে আমি বই দিয়ে দিলাম, এবং আপনি যদি সফল হন, সফল হয়ে আমার বইটা, সফল হয়ে মানে ব্যাংকের চাকরি পেয়ে আমাকে টাকা দিচ্ছে এরকমও স্টুডেন্ট আছে আমার। শুধু বই না, কোর্সের টাকাও চাকরি পাওয়ার পর সে দিছে। ঠিক আছে, চাকরি পাওয়ার পর সে এসে বলছে যে ভাই আমি চাকরি পাইছি, আপনার মানে কোর্সে এত টাকা পাওনা ছিলেন, ওইটা আমি এখন দিয়ে দিতে চাই। এই হলো বিষয়। ওকে ভাই, কন্টিনিউ করেন। ও আরো একটা বিষয় যেটা আমি দেখেছি সেটা হচ্ছে আপনার বইয়ের প্রাইস সহ বাংলাদেশে সবার বইয়ের প্রাইস এখন একটু বেশি, কারণ কাগজের দাম বেশি, অনেক বেশি বেড়ে গেছে। সো সেখানেও আমি দেখলাম যে আপনি কত পার্সেন্ট জন্য ডিসকাউন্ট রেখেছেন যারা ভর্তি হবে, তাদের উপর ভিত্তি করে যে ডিসকাউন্টটা রেখেছেন, এটাও খুব ভালো লাগছে যে সবকিছু শিক্ষার্থী বান্ধব হয়েছে আর কি। এখন শিক্ষার্থীরা যদি শিক্ষার্থী বান্ধব বিষয়টা রিয়েলাইজ করতে পারে যে এখানে কোয়ালিটি একটা সার্ভিস পাবো, এই বিষয়টা যদি বিশ্বাস করতে পারে, তাহলে আমরা মনে হয় যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমরা যে কোর্স প্ল্যানিংটা সাজিয়েছি সেটা অলরেডি হয়তো শিক্ষার্থীরা দেখেছেন। আমার মনে হয় এই কোর্স প্ল্যান দেখার পরেও অনেকের যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে আপনারা লাইভ সেশনে কিন্তু আজকে কোশ্চেনগুলো করে ফেলতে পারেন যে আরো কি কি আপনারা এক্সপেক্ট করছেন, বা ও আচ্ছা। হ্যাঁ কাবিল হ্যাঁ, ভাইয়ের কাছে ভালো একটা আপনাদের কথা কোনো বলছেন, ভালো question দুইটা কথা বলছেন আপনি। একটা কথা হলো যে স্টুডেন্টরা ইচ্ছা করলে আমাদের এই লাইভে কমেন্টস করতে পারে, কমেন্টস করে জানাতে পারে তাদের মতামত যে এটা এরকম হলে, রুটিনটা এরকম হলে ভালো হয়। এখনো চেঞ্জ হওয়ার সুযোগ আছে, যেহেতু কোর্স এখন আমরা শুরু করি নাই। চেঞ্জ আমরা করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। আর আরো বিষয় হলো যে আহ, যে কোর্সের সম্পর্কে বা কোনো টিচার সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে সেটাও করতে পারে। আর সুন্দর একটা কথা যে একটা ফ্রি ক্লাস, হ্যাঁ আপনি ফ্রি ক্লাস নিতে চাচ্ছেন, তো ফ্রি ক্লাসটা আমরা তাহলে একদিন আয়োজন করে দেবো যে সবাই এই ক্লাসে অংশগ্রহণ করবে। আপনার ক্লাসটা কিরকম, অনলাইনে কিভাবে ক্লাস নেবেন। আহ, আমাদের পূর্ব অভিজ্ঞতা একটু খারাপ। খারাপটা কি যে আমরা অনলাইনে ক্লাস নিতে গেলে সেট আপ নিয়েই সমস্যা, হ্যাঁ সেট আপ নিয়ে সমস্যা, টিচার কিভাবে পড়াবে কি আসবে মানে অভিজ্ঞ না। হ্যাঁ আমি বলি যে কারো আসলে দুর্নাম, আপনার সাথে যে সময় কথা বলছিলাম ওই সময় আপনি একটা কথা বলছিলেন যে আসলে ভালো প্রোফাইলের মানে কি যেন বলে হলেই হয় না, সে আসলে ভালো পড়াইতে হয়। হ্যাঁ, তো এবার আমরা চেষ্টা করছি এই জিনিসটা মানে চিন্তা করার যে ভালো প্রোফাইল না, সে ব্যাংকের কোন ব্রাঞ্চে বা কোন পদে চাকরি করে ওইটা আসলে বিষয় না। আমার জানতে হবে যে সে কিরকম পড়ায়, তার পড়ানোর অভিজ্ঞতা কি, এবং কে সে কিভাবে ইনস্ট্রুমেন্ট কি ইনস্ট্রুমেন্ট, তার কি স্মার্ট বোর্ড আছে। যেমন আহ শাওনের সম্পূর্ণ সেট আপ আছে, শাওন কিন্তু আসলে ব্যাংকে চাকরি করে না। কিন্তু বাংলার জন্য আমি মনে করি যে একজন ইয়া দরকার, বিশেষজ্ঞ দরকার। আসলে বাংলায় মানুষ গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় না কি জন্য, যে বাংলা পারি। পরীক্ষা হলে গিয়ে দেখা যায় সে প্রথম প্রশ্নটা প্রথম সেটটাই থেকে বাংলা। এই বাংলা যখন দেখে মাথাটা ঘুরে যায়
তখন বলে, ইস, বাংলা কেন আর একটু ভালো করে পড়লাম না, আমার তো বাংলায় 25-এ আমার অন্ততপক্ষে 15-20 পাওয়া দরকার। হ্যাঁ, 15-20-এর ভিতরে পাওয়া দরকার। এটা কিন্তু প্রিলি পাসের জন্য অনেক ভালো রোল প্লে করে। তো তারপর দেখা গেছে যে ও বিপদে পড়ে যায়। হ্যাঁ, এর জন্য আমরা বাংলায় এখানে বিশেষজ্ঞ নিয়োগ করছি। যেমন শাওন বলতেছে যে আমার কোর্সে তো মানে রাখি আমি 1500 টাকা, আর আপনি সব মিলিয়ে এতজন 8জন টিচারকে নিয়ে আপনি কিভাবে 1600 টাকায় দিবেন? আমি বলছি যে এটা আমার বিষয়, তুমি আমার সাথে যুক্ত হও। আর এখানে বিশেষজ্ঞ করতে হবে না স্টুডেন্টদেরকে। স্টুডেন্টদেরকে একটা জিস্ট দিতে হবে, যেটা দিয়ে সে ব্যাংকে চাকরি পাওয়ার জন্য মানে প্রিলি পাসের জন্য যাতে তার একটা ইয়া হয়। তো আপনার ক্ষেত্রেও আমি ওইটাই বলবো যে আসলে ইংলিশে আমরা তাদেরকে অনার্স করাবো না। ইংলিশে অনার্স করতে গেলে তো আবার লিটারেচার পড়তে হবে। তো ইংলিশে অনার্স করাবো না আসলে, আমরা গ্রামার পার্ট এবং ভোকাবুলারি পার্ট, এই দুইটা পার্টকে আমরা গুরুত্ব দিব। আর দেখবেন লিটারেচারও রাখছি, এটা আসলে মুখস্থ পার্টে রাখছি। হ্যাঁ, যারা পড়ে নেওয়ার এটাকে পড়ে নিতে হবে, আর আপনি যদি প্রশ্ন করেন ওখান থেকে প্রশ্ন করতে হবে। তো আপনার ক্লাস আমরা একটা ফ্রি নিব। আর শাওনকেও আমরা বলবো যে ক্লাস নেওয়ার জন্য। তারপরে আমাদের আহ, আমাদের যেই ম্যাথ টিচার, সে আরো অভিজ্ঞ। সে তার সাথে একটা মজার ঘটনা হয়েছে। সে সে ফেসবুক থেকে আমাকে নক দিছে, নক দিয়ে বলতেছে, ভাই, আমি ম্যাথ ক্লাস নিতে চাই আপনার আপনার সাথে। আমি বললাম, আমি তো আসলে আমার চিনি না কি সম্পর্কে কি আসবে বিষয়। তারপর বলছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, দেওয়ার পরে সে তার সাথে আবার কথা হয়েছে। সে বলতেছে, ভাই, আপনার ডাইজেস্ট বইটা আমি পড়েই বাংলাদেশ ব্যাংকে জয়েন্ট ডিরেক্টর হয়েছি। মানে এর চেয়ে বড় পাওয়া আর কি হইতে পারে, যে আমি আপনার সাথে কাজ করতে চাই। হ্যাঁ, তা খুবই ভালো লাগলো তার কথা শুনে, যে আমি শুধু বইটা পড়ি নাই, আমি আহ, আপনার ডাইজেস্ট বইটা মনে হয় যে আমার আত্মীয় স্বজনের কারো যারাই চাইছে, মানে আমার মানে ব্যাংকের প্রসেস সময় জানতে চাইছে, আমি সবাইকেই রেফার করছি। তো এটা আসলে অনেক বড় পাওয়া। সে বলতেছে আমাকে মানে কি দিবেন না দিবেন ওটা আসল বিষয় না, আমি আপনার সাথে কাজ করতে চাই। আমার অভিজ্ঞতা আছে 16 বছরের। সে ওরাকল বিসিএস ফিজিক্যালি ক্লাস নিতে। হ্যাঁ, তো এখন সে বলতেছে যে আমি ফিজিক্যালি ক্লাস যাব না, আমি বাসায় বসে কাজ করব। হ্যাঁ, স্মার্ট ট্যাব আছে আমার, স্মার্ট ট্যাবের মাধ্যমে। তার যে কোর্স প্ল্যান দেখাইছে, সত্যি কথা, যে তার লেকচার শিট দেখাইছে, দেখার পর বলছে যে ওকে, ঠিক আছে, আমি তোমাকে দিয়ে ক্লাস নিতে চাই। এই হলো বিষয়। ওকে, তারপর আমরা আসলে যে আহ, আপনার বিষয়ে আমি জানতে পারছি আমার গ্রুপেই, গ্রুপে কমেন্টস করছে অনেকে যে মিজান স্যার খুব ভালো পড়ায়। আমি বলছি যে ইংলিশকে ভালো পড়ায়, এটা তো পুশ দেওয়ার পরে অনেকেই মার্ক করছে, অনেককেই। তো তার মধ্যে আমি দেখলাম যে আপনি আপনার কোচিং অভিজ্ঞতা অনেকগুলো কোচিং এ ক্লাস করেছেন। আসলে কি, মানুষ কচু কাটতে কাটতে মানুষ ডাকাত হয়। হ্যাঁ, এই কচু কাটতে কাটতে মানুষ ডাকাত হয়। একটা বিষয় হলো পড়ানোর অভিজ্ঞতা থেকেই মানুষ আসলে পড়ানো বেশি পড়াতে পারে। কারণ এক জায়গায় পড়ালেও সে পড়ানোর পর দেখলো যে স্টুডেন্টরা এতে বুঝতেছে না, তারপর দেখা গেছে সে আরেক জায়গায় পড়ালো, সে আরো বেটার করতেছে। হ্যাঁ, ওই পড়ানোটা ঠিক রান্না করার মতো, যে একবার আপনি রান্না করলেন, রান্নাটা হবে না, তারপরের বার দেখা গেছে যে এই জিনিসটা একটু বেশি দিলে মনে হয় ভালো হবে, তো এই জিনিসটা বেশি দিলেন আহ, ভালো হবে। এই রন্ধন শিল্পীর মতোই আসলে কোচিং এ পড়ানোর বিষয়টা। আর আরো একটা বিষয় বলি, সেটা হলো যে কোচিং সারা বাংলাদেশে আছে। সারা বাংলাদেশের কোচিং এই মানুষ পড়তে পড়তে কমফোর্টেবলি আসলে অনলাইনটা ভালো। আমার বিষয় আমি যে রান করছি এটা ভালো, বিষয়টা আমি বলি না। আমি বলি যে আপনি অনলাইনে বসে পড়েন, সময়টা নষ্ট করেন না। সময়টা বলতে কি, কোচিং এ গেলেন, আসলেন, যে যাওয়া আসা যে সময়টা, এটাই আপনার অনেক আহ, নষ্ট হচ্ছে। আমরা যে ওয়েবসাইটে তৈরি করতেছি, ওই ওয়েবসাইটে আমরা চেষ্টা করতেছি কি জানেন, যে একজন মানুষ ওএমআর এ কিভাবে পরীক্ষা দিতে পারে, বাসায় বসে সে ওএমআর এ পরীক্ষা দিবে। কারণ ওই যে ইয়াতে ক্লিক করে করে পরীক্ষা দেওয়া, এটা তো আসলে অনেকের জন্য ওই প্র্যাকটিসটা হয় না, রিয়েল প্র্যাকটিস হয় না। তো ওই রিয়েল প্র্যাকটিসটা আনার জন্য আমরা চেষ্টা করতেছি যে এটা ওএমআর পাঠিয়ে দিব তার কাছে, সে প্রিন্ট দিয়ে ওএমআর এ বর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিবে। এরকম ধরনের একটা চেষ্টা আমরা করতেছি, জানি না কতটুকু সফল হবো। তো ওয়েবসাইটটা নিয়েও আসলে অনেক বড় প্ল্যান আছে আমার। এই কারণে ওয়েবসাইট, যে আমাদের জব গাইডলাইনের যে ওয়েবসাইট আছে, ওইটার কারণে মূলত এই ছাড়টা দিছি আমি। মানে এইটা যে কাউকে আমি দেখাইছি যে এই প্ল্যান অনুযায়ী এই টিচারদেরকে যুক্ত করতে চাই, তাহলে কত টাকা হইতে পারে এটা। সবাই বলছে যে, কেউ বলছে 4000, কেউ বলছে 5000, কেউ মানে 3000-এর নিচে কেউ পাবে না। তারপর আমি ধরে নিলাম এটা 3200 থেকে 1600 অর্ধেক করে নিয়ে আসলাম। ঠিক আছে, তারপরেও আমরা মানে চিন্তা করতেছি, যারা বলতেছে যে আমরা শুধু আপনার এখানে পরীক্ষা দিতে চাই, ঠিক আছে, পরীক্ষা দিতে গেলে আমরা মাত্র মানে 600 টাকায় বলছি যে পরীক্ষা দিতে পারবেন শুধু। আর ক্লাসে যুক্ত হতে গেলে প্রিলির ক্ষেত্রে আমরা বলছি যে 1000 টাকা আপনাকে দিতে হবে, আর রিটেনের ক্ষেত্রেও 1000 টাকা দিতে হবে। আর যদি দুইটা একসাথে হন, তাইলে
মাত্র 1600 টাকায় হতে পারবেন, সবকিছু থাকবে, প্রিলি রিটেন প্লাস আমাদের যে ইয়ে আছে, কি যেন বলে, পরীক্ষা আছে, পরীক্ষা সিস্টেমও আপনি যুক্ত হতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। কোথায় যেন ছিলাম আমরা? আমরা ভাই মূলত কথা বলছিলাম যে আমাদের প্রিলি রিটেনের ব্যাপার স্যাপার নিয়ে এবং অন্যান্য টিচারদের নিয়ে কথা বলছিলাম। তো এখানে একটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি বাংলাদেশে অনেকগুলো কোচিং এর সাথে কাজ করেছি। সবাই ভালো, তবে একটা জিনিসে আমি কাবিল ভাইয়ের ক্ষেত্রে আমি মেনশন করতে চাই, এটা ভাইকে কখনো বলিনি, তারপরে বলে দিচ্ছি। সেটা হচ্ছে অনেস্টি জায়গাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাবিল ভাই এই জায়গাটাতে আসলে আমার মনে হয়েছে উনি অনেস্ট, এবং হচ্ছে ভবিষ্যতে এটা হয়তো ধরে রাখবেন, কারণ উনি শিক্ষার্থী বান্ধব এবং অনেস্ট, এই বিষয়টা আমার মনে হয়েছে। এবং হচ্ছে শিক্ষার্থীরা সার্ভিস নিতে এসে যে ডিসঅনেস্টির শিকার হয়, আমি আশা করব যে এইখানে আমরা সেটা ইয়া করবো। এবং আমি এই জিনিসটা আজকে লাইভে এসেছি এবং কাবিল ভাইয়ের সাথে যেহেতু আমি আছি, একটা জিনিস আপনাদেরকে কথা দিতে চাই। সেটা হচ্ছে শেষ দিনটা পর্যন্ত যদি আপনারা একজনই শিক্ষার্থী পর্যন্ত থাকেন, ওই দিন পর্যন্ত আমি ক্লাস কন্টিনিউ করব এবং সবাইকে নিয়ে করাবো ইনশাল্লাহ। এইটা কাবিল ভাইয়ের পক্ষ থেকে আমি বলে দিলাম আর কি। আচ্ছা, যেহেতু এই কথাটা বলছেন, একটা সহজ চাতুরির কথা মনে পড়ছে। তো একজন আমাকে বলল, আপনি 1600 টাকা কেন মানে কোর্স ফি দিলেন? এটা তো 1599 টাকা দেওয়া উচিত। হ্যাঁ, এই যে সল চাতুরিটা, এইটা আমার না বিবেকে বাদে যে আমি একজন মানুষকে বলবো 1600, বলবো 1599। তো আসলে আম, আমাদের দেশের মানুষকে এইভাবে আকর্ষণ করে, মোবাইল কোম্পানি বলেন বা যে কোনো বলেন, প্রাইসিং এর ক্ষেত্রে এইভাবে আকর্ষণ করে যে 1599 টাকা। হ্যাঁ, এর মাথার মধ্যে কাজ করে কি, আমি 1500 টাকায় জিনিসটা কিনে নিই, কিন্তু কিনতে গিয়ে দেখলো যে আসলে এটা 1600 টাকায় লাগতেছে। হ্যাঁ, কিন্তু তখন সে আর ফিল করে না যে 1 টাকা কি আর কম দেবো, দেই 1600 টাকায় দিই। কিন্তু প্রাইজিংটা যখন দেখে, হ্যাঁ, যে 1600, বলে যে 1600 টাকা বেশি হয়ে যায়, 1599 এটা কম। চিন্তা করেন, 1 টাকা কম, কিন্তু দেওয়ার সময় কিন্তু আসলে কোনো দিতে পারে না। এটা হচ্ছে ছলচাতুরি। আমি বইয়ের ক্ষেত্রেও কখনো এই ছলচাতুরিটা করিনি। কি করি নাই যে, মনে করেন বইয়ের এডিশন আমি ইচ্ছা করলে অনেকগুলো এডিশন বের করতে পারতাম, কিন্তু আমি এডিশন বের করি না কি জন্য? স্টুডেন্টদের ক্ষতি এগুলো, আহ, অনেক ক্ষতি। প্রিলি বলেন, রিটেন বলেন, যেমন রিটেনের ক্ষেত্রে অনেক বই মানে দেখলাম আমি যে কোনো ডাটা চেঞ্জ না, শুধু মানে এডিশনটা চেঞ্জ করে, কভারটা চেঞ্জ করে এই মার্কেটে ওই বইটা সেল দিচ্ছে। হ্যাঁ, আর স্টুডেন্টও নিচ্ছে যে এটা তো মানে থার্ড এডিশন, এটা ফোর্থ এডিশন নিয়ে নিচ্ছে। তো এই এটা যে এটা এটা শতাব্দীটা। আমি আরো একটু অ্যাড করতে চাই। অনেক আগে, এটা মনে হয় 2021 সাল না 22 সালের দিকে একবার বই বা মার্কেটে আপনার লিখিত বই যখন আসলো, তখন তার কিছুদিন পরে লিখিত পরীক্ষা চলে আসলো। এখন ছেলে মেয়ের তো আপডেট ইয়া লাগবে, তো তখন দেখলাম যে আপনি নতুন এডিশন দেন নাই, ছেলে মেয়েদেরকে সাপ্লিমেন্ট দিয়ে দিয়েছেন। তো এই ব্যাপারটা আমি অনেক আগেই নোটিস করছিলাম, তখন তো আপনার সাথে আমার পরিচয় ছিল না, তো এটা আমি জানতাম আর কি। আচ্ছা, আর একটা আমাদের বিষয় লাইভে হচ্ছে যে আপনি আমাদের লাইভে সালাম দিছে শাওন, শাওন স্যার, আমাদের শাওন, মানে আমাদের লাইভটা দেখতেছে। আহ, তাকে আমরা নিয়ে আসবো। এই যে আপনি একটা কথা বললেন যে একটা ফ্রি ক্লাস, আমি শাওনকে রিকোয়েস্ট করবো যে একটা ফ্রি ক্লাস দেওয়ার জন্য। তো তাকে, হ্যাঁ, সে কোচিং জগতে সবাই চিনে, তার বই দিয়ে, অন্বেষণ বই দিয়ে বা টেক্কা বই দিয়ে তাকে সবাই চিনে। আমরা তাকে বলবো যে একটা ফ্রি ক্লাস না, ওভারঅল একটা ক্লাস। এটা ক্লাসটা এরকম না, কোনো ওভারঅল একটা ক্লাস তাকে আমি ইনকাম মানে ওয়েলকাম জানাবো আর কি তাকে নেওয়ার জন্য। শাওন, আশা করি আমার লাইভটা শুনতেছেন। ঠিক আছে ভাই, তারপর আমরা আহ, যাই যে আসলে প্রিলি রিটেন দুইটাকে কিভাবে আমরা আহ, একসাথে প্রস্তুতি নিতে পারি। মানে এখনই আমি চিন্তা করব এই যে আপনার যে ক্লাসগুলো থাকবে, ওই ক্লাসগুলোর মধ্যে আপনি যখন ভোকাবুলারি বুঝাবেন, তখন চিন্তা করবেন যে ভোকাবুলারি যখন নিয়ে দিক নির্দেশনা দিবেন, ভোকাবুলারি তো আপনি মুখস্থ করাবেন না, কাউ কিন্তু আসলে ভোকাবুলারি মুখস্থ করার বিষয় না। মেমোরিজিং পার্টটা যখন বুঝাবেন, ওগুলো রিটেনে কিভাবে কাজে লাগাতে পারে একটা স্টুডেন্ট, ওগুলোর কথা বলবেন। তারপর ধরেন যে আপনি নিয়ারেশন বুঝাচ্ছেন, নিয়ারেশন কিভাবে স্টুডেন্টরা রিটেনে কাজে লাগাতে পারবে, নিয়ারেশনটা কিভাবে সে তার প্রি হ্যান্ডেডকে কাজে লাগাতে পারবে, ওই জিনিসটা আপনি বলার চেষ্টা করবেন। আমি আপনার কাছে এটাই অনুরোধ করবো যে আপনি যেহেতু প্রি রিটেন দুইটাই করেন, তো আর্গুমেন্টারিং এ গিয়ে সে কিভাবে একটা আহ, কি যেন বলে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গুলো কিভাবে কাজে লাগাতে পারে। তো এই টপিক গুলো টেনে নিয়ে আসবেন যখন আপনি বুঝাবেন, ক্লাসের মধ্যে তাকে এটা মানে রিলেট করে দেওয়া আর কি, যে হ্যাঁ, আপনারা এটা পড়েন। আসলে পড়ানোর তো শেষ নাই, পড়ানোর শেষ নাই বলতে কি, একটা নিয়ারেশন পড়ানো আবার 1000 নিয়ারেশন পড়ানো যায়। এখন আমার কথা হলো একটা নিয়ম পড়ানো, নিয়ম পড়ানোর পরে বলে দেওয়া যে এটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বোঝানোর ক্ষেত্রে আমরা চেষ্টা করবো বলে দেওয়ার জন্য যে আপনি এই সিম্পল সেন্টেন্সটা দিয়ে আপনি এইভাবে করে ইউজ করতে পারেন।
এই কমপ্লেক্স সেন্টেন্সটা আপনি রিটেনের এই টপিকে গিয়ে ব্যবহার করতে পারেন। তো এক্ষেত্রে কি হবে, শুধু প্রিলি নিয়ে স্টুডেন্টরা পড়ে থাকবে না, প্রিলি নিয়ে পড়ে থাকবে না, তারা রিটেনের দিকেও মনোযোগী হবে। হ্যাঁ, এখন যদি বলেন এই ব্যাপারে আমি যেটা বললাম। ডেফিনেটলি ভাই, এ বিষয়ে আসলে আমি তাদেরকে যেভাবে গাইড করবো সেটা একটু আমার প্ল্যানটা শেয়ার করি। সেটা হচ্ছে আমরা যখন প্রিলি ক্লাসটা করব তখন যে টপিকটা পড়বো, সাপোজ আমরা ভয়েস চেঞ্জ পড়ছি, তো তখন আমরা এই তাদেরকে ভোকাবুলারি ব্যাপারটা তো আছেই, ভয়েস চেঞ্জটা যখন পড়াবো তখন তাদেরকে আমি কিছু আর্টিকেল সাজেস্ট করব বা একটা আর্টিকেল সাজেস্ট করবো যে এই আর্টিকেলটা আপনারা পড়েন। এই আর্টিকেলটা পড়ার পর এখান থেকে আপনারা কি কি অ্যাক্টিভ ভয়েস পাচ্ছেন, কোন সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েস, এবং কেন আসলে ওই সেন্টেন্সগুলো তৈরি হয়, সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভে কেন করবো বা প্যাসিভে কেন করবো, সেগুলো যেন তারা অ্যাপ্লাই করতে পারে, শুধু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে না, প্রত্যেকটা গ্রামারের ক্ষেত্রে তারা যেন একটু ডেইলি স্টারের সাথে বা ডেইলি অবজারভার সহ বা যে ইংরেজি পত্রিকাগুলো আছে, বিজনেস স্ট্যান্ডার্ড আছে, সেগুলোর সাথে যেন তারা একটু রিলেট করতে করে করে যেন প্রিলির জন্য রিটেনের জন্য প্রস্তুত হতে পারে, সেটা আমি অলওয়েজ রিলেট করার চেষ্টা করবো, অলওয়েজ তাদেরকে গাইড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের যেই সিলেবাস আছে, আমরা যদি ওই সিলেবাসটা একটু অন করি, সিলেবাসের উপর আমরা চলে যেতে পারি। আমরা সিলেবাসে যেভাবে আপনি বলছেন আমি ঠিক ওইভাবেই সাজানোর চেষ্টা করছি যে সিলেবাসটাকে। আহ, আচ্ছা, এর আগে বলে নিই যে প্রিলিতে আসলে তিনটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ। এর মধ্যে বাংলা, ইংলিশ আর ম্যাথ, এই তিনটা সাবজেক্ট আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ হলো সাধারণ জ্ঞানকে আমি গুরুত্ব আহ, কম দিচ্ছি এই কারণে যে আপনি রিটেনের জন্য সাধারণ জ্ঞান মাথায় রাখেন, ঠিক আছে, কিন্তু প্রিলির জন্য সাধারণ জ্ঞান রাখবেন, রিটেনের জন্য রাখবেন। কিন্তু কম্পিউটার সাবজেক্টটা আমরা সবচেয়ে কম গুরুত্ব দিব কম্পিউটার সাবজেক্টে। রিটেন এর মধ্যে কম্পিউটার কোনো ইফেক্ট নাই, বাংলারও কোনো ইফেক্ট নাই। তার জন্য আমরা বাংলা এবং কম্পিউটার এই দুইটা জিনিসকে আসলে একটু আহ দূরে রাখি। আমরা চিন্তা করব যে আমাদের ইংলিশটা পারতে হবে, আর পারতে হবে কি আমাদের আহ কি ম্যাথ। যেন, হ্যাঁ ম্যাথটা পারতে হবে, ইংলিশ ম্যাথ এবং সাধারণ জ্ঞান, এই তিনটা জিনিসই পারতে হবে। তো আমরা যদি একটু ইয়ার দিকে তাকাই, আমি শেয়ার দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, আমি শেয়ার দিচ্ছি। আমরা যদি হ্যাঁ, আমরা যদি আমাদের রুটিনের দিকে তাকাই, আমরা রুটিনে আমরা কি রাখছি, প্রথমে প্রথমে রাখছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব। আসলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্মস অফ ভার্ব, এইগুলো আসলে রাইট ফর্মস অফ ভার্ব যদি বলা হয় তাহলে সবই চলে আসে, সকল গ্রামারের মানে আইটেমই চলে আসে আসলে রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে। হ্যাঁ, মোটামুটি সবকিছুই চলে আসে। তো আমরা এটার মধ্যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাখছি। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আমি আর একটু বড় করি। স্ক্রিন দেখা যাচ্ছে এবার। এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ ভার্বের সাথে সাবজেক্টের যে মেলবন্ধন, এটা আমরা চেষ্টা করব প্রথম ক্লাসে শেখার জন্য। আর রাইট ফর্মস অফ ভার্ব, ভার্বের মানে ফর্ম গুলো কোথায় বসবে, হ্যাঁ, এই রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে আসলে সবই চলে আসে, মানে গ্রামাটিক্যাল যত ইরর আছে ইরর গুলো আসলে চলে আসে। হ্যাঁ, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। তো হচ্ছে সেন্টেন্সটা দাঁড়িয়ে থাকেই তো ভার্বের উপর, তো যেখানে আমি ভার্বটাকেই ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বো, হুম। যেখানে আমি ভার্বটাকে ভালোভাবে চিনতে পারবো, তাহলে আমি সেন্টেন্স চিনতে পারবো, আমি টেন্স চিনতে পারবো, আমি সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে পারবো, সেন্টেন্সের সবকিছুই বুঝতে পারবো। আর সেন্টেন্স যখন আপনি বুঝতে পারবেন, ভার্ব বুঝতে পারলে সেন্টেন্স ক্লিয়ার হয়ে যাবে, সেন্টেন্স ক্লিয়ার হলে আপনার রিটেনের যে ফ্রি হ্যান্ড রাইটিং সেটাও ক্লিয়ার হবে, সেখানে যে ইরর গুলো হয় সেই ইরর গুলো হবে না। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের বলা যায় হচ্ছে ব্লাড, যা বা একটা সেন্টেন্সের কোর জিনিসটাই হচ্ছে ভার্ব, ভার্বের উপর ভিত্তি করে সব গঠিত হয়। আপনি দেখবেন যে টেন্স বলেন, আপনি যদি বলেন যে ন্যারেশন সাবজেক্ট। বলেন, আপনি যদি বলেন ভয়েস চেঞ্জ বলেন, আপনি যাই চেঞ্জ করবেন না কেন, যাই গঠন করবেন না কেন, ভার্বই লাগবে। সো আপনি যদি রাইট ফর্ম অফ ভার্ব শিখে যান, ভার্বের সঠিক রূপটা জেনে যান, তাহলে হয়ে যাবে। যেমন আমরা অনেকেই কঠিন করে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব চিনি, যে কোন যে ভার্ব গুলো টেন্স নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন হয় ওটারে আমরা বলি হচ্ছে ফাইনাইট ভার্ব। এত কঠিন উপায়ে তো আপনার যাওয়ার দরকার নেই, খুব সহজ একটা উপায় আছে। আমরা যে ছোটবেলা থেকে পড়ে আসছি ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে যে প্রেজেন্ট ফর্মটা আছে আর পাস্ট ফর্মটা আছে, এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। সো আপনি যদি সহজে ব্যাপারটাকে ক্যাচ করতে শেখেন, তাহলে আপনার তো কঠিন উপায়ে ঘুরে আসতে হবে না। মনে রাখবেন, ভাই যখন একটা কথা বলছিল যে কোচিং এ মানে যারা পড়ায়
তাদের ডেজিগনেশনের থেকে অভিজ্ঞতাটা অনেক বড় জিনিস, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি পড়াইতে 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 বুঝে গেছি আসলে কোথায় কি দিতে হবে, কোথা থেকে কি আনতে হবে, কোথায় কি বাদ দিতে হবে, কোথায় কি যুক্ত করতে হবে। এটা মোটামুটি নলেজ গ্যাদার করে ফেলেছি, কারণ এটা হচ্ছে আপনারা যখন সমস্যা আমাকে দেখিয়েছেন, সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, একটা স্টুডেন্ট সহজে বুঝতেছে না এই ব্যাপারটা, সেটাকে কিভাবে সহজভাবে হ্যান্ডেল করা যায়, সেই ব্যাপারগুলো করতে 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 এই পর্যন্ত এসে আমরা থেমেছি। বিশেষ করে শাওন ভাই আর আমার ক্ষেত্রে বিষয়টা সেম হবে, আমি হয়তো পরবর্তীতে জবে জয়েন করে ফেলেছি, কিন্তু শাওন ভাই আর আমার ক্ষেত্রে বিষয়টা সেম ঘটেছে। আরেকটা বিষয়, আমরা এখানে যে প্রথমে কাবিল ভাই বললো যে সাবজেক্টিভ এগ্রিমেন্ট, আপনার যদি রিসেন্ট বা লাস্ট কম্বাইন্ড ব্যাংকের যে দুইটা এক্সাম আছে, 22 সাল ভিত্তিক 23 সাল ভিত্তিক, এই দুইটা প্রশ্নই যদি আপনি সলভ করেন, আপনি দেখবেন সব থেকে বেশি প্রশ্ন এসেছে কোথা থেকে, সাবজেক্টিভ এগ্রিমেন্ট। আপনি পরীক্ষার হলে বসে আপনার নিশ্চিত থাকেন যে আপনার ইংরেজি শিক্ষকের কথা মনে পড়বে, যদি আমি ক্লাস কন্ডাক্ট করি, মানে আমি তো করবো, আমার কথা আপনার মনে পড়বে যে এই সেই প্রশ্ন, এই প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিবেন আর আপনার মনে পড়বে যে না, শিখেছিলাম কিছু একটা। আপনার পয়সা উসুল বলে একটা ব্যাপার আছে না, ব্যাপারটা ওরকম ঘটবে। আর যেটা ভাই রিলেট করতে বললো যে ভার্ব আর সাবজেক্ট এগ্রিমেন্ট, আপনি দুইটা প্রায় সেম টপিক। ভার্বও হচ্ছে ডিপেন্ড করে সাবজেক্টের উপর, আবার সাবজেক্ট এগ্রিমেন্ট বিষয়টা সেম। সো এই দুইটা বিষয় যদি আমরা প্রথমেই শিখে যাই, তো আমাদের বাকি ওভারঅল গ্রামার গুলো বুঝতে যেমন হেল্প হবে, সেটা আমার রিটেনে তো ডেফিনেটলি হেল্প হবে। কারণ হচ্ছে আপনি যখন ফোকাস রাইটিং লিখছেন, অনেক লিখছেন, 4 পেজ লিখে ফেলছেন, কিন্তু আপনার সব জায়গায় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে নাই। তার মানে ওইখানে আপনি প্রচুর ডেটা দিয়েছেন, কিন্তু আপনার গ্রামেটিক্যাল ইরর হয়েছে। একজন ইংরেজি শিক্ষক বা এক্সামিনার যখন খাতা দেখেন, তখন ওই গ্রামেটিক্যাল ইরর গুলো তার চোখে এসে পড়ে। বুঝতে পেরেছেন? আপনি যাদের টিউশন করেন তারা মোটামুটি রিলেট করবেন। একজন শিক্ষার্থী দেখবেন পুরো খাতাতে সব ঠিক লিখেছে, সামান্য একটা ভুল করেছে, ওই জায়গায় শিক্ষকের চোখটা পড়ে, ওই জায়গায় আপনার চোখটা পড়ে। তো আপনি যখন ইরর গুলো করবেন, তখন ওইখানে টিচারের চোখ পড়বে। তো যতই ডেটা দেন তখন আর কাজ হবে না। এই জন্য সাবজেক্ট এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব যেমন প্রিলিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, একই সাথে কিন্তু রিটেনে সেটা আপনার ইফেক্ট ফেলবে। বাকি টপিকগুলোর কথা সেম। ভাই, আপনি যদি বাকি টপিকগুলো ওদেরকে দেখাতেন, ওনাদেরকে দেখাতেন, সরি। ওকে, অসাধারণ কিছু কথা বলছেন যে গ্রামাটিক্যাল ইরর গুলোই আসলে টিচারের চোখে পড়ে। হ্যাঁ, আর এই গ্রামাটিক্যাল ইরর যদি কেউ মানে ঠিকভাবে লিখতে পারে, রাইট ফর্মস অফ ভার্ব মানে কি, রাইট ফর্মস অফ ভার্ব মানে গ্রামারের নিয়মগুলো, যে কিভাবে কিভাবে মানে ভার্বটা কোথায় কোথায় বসতে পারবে এবং কি রূপে বসবে, এই জিনিসগুলো এখন আপনি যদি লিখতে যান, এগুলো না শিখলে আপনি ওখানে গিয়ে কিভাবে, হয়তো আপনি শিখছেন একটা সময় কিন্তু এখন মনে নাই। এই ঝালাই করার জন্য হইলো আপনার কি প্রিলিতে এগুলো পড়া উচিত এখন। ঠিক আছে, তারপর আমরা মেমোরাইজিং পার্টে এখানে আমরা যে জিনিসটা রাখছি এটা একটু বুঝে দেই। একটু বুঝে দেই যে এ এবং বি দিয়ে শুরু। এ দিয়ে বি দিয়ে শুরু মানে এ দিয়ে শুরু যে কোনো বই থেকে আপনি পড়তে পারেন, এবং বি দিয়ে শুরু যে কোনো বই থেকে পড়তে পারেন, তবে এই পড়াটা হবে সিনোনিম, এন্টোনিম, হ্যাঁ, তারপরে ওয়ান ওয়ার্ড, ফ্রেজ ইডিয়মস যেগুলো এ দিয়ে শুরু, যেই ফ্রেজ ইডিয়মস গুলো এ দিয়ে শুরু, আবার স্পেলিং গুলো এ দিয়ে শুরু। স্পেলিং তো ওয়ার্ডই, ওয়ার্ডের এ দিয়ে শুরু। গ্রুপ ভার্বটাও আমরা অ্যানালজির ক্ষেত্রেও একই কথা বলছি যে এ দিয়ে শুরু। এই জিনিসগুলো মানে যে কোনো বই থেকে পড়ে ফেলবেন। পড়ার পরে এখান থেকে শুধু প্রশ্ন আসবে, আপনারা পড়বেন, স্যার শুধু প্রশ্ন করবে। আর স্যার এখানে বোঝাবে হলো এই জিনিসটা, এটাকে প্রিলি এবং রিটেন উভয় জায়গায় কিভাবে কাজে লাগানো যায়, এটা আমরা আমাদের ক্লাসের মধ্যে বোঝানোর চেষ্টা করবো। এরপর আমরা পরের ইয়াতে চলে যাই। এই যে এখানে রাখা হচ্ছে নাউন, প্রনাউন এবং আচ্ছা আমি হারাই ফেলছি না। আচ্ছা, পরের যেই ইয়াটা আছে এটা, হ্যাঁ বলেন এটা সম্পর্কে, শুধু নাউন, প্রনাউন এবং নাম্বার এটা নেই। নিয়ে অলরেডি আমি কথা বলেছি যে আপনার যে 4 মার্ক কমন, মানে আপনি নিশ্চিত কমন পাবেন এরকম একটা যদি কথা বলতে হয় যে ইংরেজি কোন টপিক গুলোকে আমি নিশ্চিতভাবে পড়বো, অলওয়েজ গুরুত্ব দিব, তার মধ্যে এটা একটা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে। আপনারা এই যে নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বার থেকে আপনি দেখবেন যে নাম্বার এবং জেন্ডার থেকে আপনার প্রশ্ন থাকবেই। আমি এখানে কিছু নির্দিষ্ট কিছু নাম্বার এবং নির্দিষ্ট কিছু জেন্ডার দিব, আপনার সব বিভিন্ন বইয়ে দেখবেন হিউজ পরিমাণে রয়েছে। আপনার এত পড়তে হবে না, আপনাকে হয়তো নাম্বার দিব, আপনি 40-45টা নাম্বার দিয়ে দিব, আর মনে করেন যে 50-60টার মতো জেন্ডার দিয়ে দিব। এইগুলো পড়লেই দেখবেন আপনি যদি একটা নাম্বার কমন আসে, একটা জেন্ডার কমন আসে, ওটা আপনি পেরে যাবেন। আবার আমরা যদি দেখি এই যে প্রোনাউন, প্রোনাউনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বিশেষ করে আপনি দেখবেন যে হু থেকে প্রশ্ন আসে,
হুইচ থেকে প্রশ্ন আসে, এরপর হুম থেকে প্রশ্ন আসে। এই যে প্রশ্নগুলো পরীক্ষা আসে, এই প্রশ্নগুলো যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে এটা আপনি কিভাবে রিলেট করবেন রিটেনে, সেটা হচ্ছে আপনি সেন্টেন্সকে যখন রিলেট করেন, যুক্ত করেন দুটো সেন্টেন্সকে, আপনি ব্যক্তির ক্ষেত্রে হু দিয়ে যুক্ত করেন, বস্তুর ক্ষেত্রে হুইচ দিয়ে যুক্ত করেন, এই যে সেন্টেন্স যে কানেক্ট করা, লিঙ্ক করা, সেন্টেন্সকে রিলেট করা, সেটা করা শিখতে গেলে কিন্তু আপনার হু হুম হুইচ সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে। এবং আপনি দেখবেন যে রিডিউস কোলাজ আছে এখানে, এই যে হু হুম হুইচের ব্যাপারটাতেই আছে, কোনটাকে রিডিউস করবেন, কোন সাবজেক্টটাকে রিডিউস করবেন, কোন অবজেক্টটাকে রিডিউস করবেন, ওই বিষয়টা ক্লিয়ার হবে আপনার প্রোনাউনে। বিশেষ করে প্রোনাউনের ক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, বিশেষ করে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউনের ব্যবহারে আমরা অনেক কঠিন সমস্যায় পড়ে যাই। এগুলোতেও আমরা রিটেনে যে কিভাবে হেল্প হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর নাউন তো আসলে প্রত্যেকটা টপিককে এফেক্ট করে। আপনি জিরান পার্টিসিপল পড়তে যাবেন, জিরান পার্টিসিপল থেকে প্রশ্ন আসে, আপনি নাউনের কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে আপনি জিরান পার্টিসিপলে যে ঝামেলা হবে। আপনি হচ্ছে একটা সেন্টেন্স মেক করছেন, আপনি নাউনটাকে কোথায় বসাবেন, যেমন নন কাউন্টেবল নাউন বসাচ্ছেন, এখানে আপনি আর্টিকেল বসাইতে পারবেন না, আবার কখন আর্টিকেল বসাতে পারবেন সেই বিষয়টা যদি আপনার ক্লিয়ার না থাকে, এটাও কিন্তু সেন্টেন্সের মধ্যে ইরর তৈরি হবে। সো এই জন্য প্রিলিতে আমরা মনে করি যে নাউন পড়ার কি আছে, যা সবকিছুর নামই তো নাউন, নাউনে দেখে যা দেখা যায় সবই নাউন, এভাবে আমরা হয়তো চিন্তা করি। কিন্তু এটাকে যে ভিন্ন উপায়ে পড়া যায় সেটা আমরা দেখবো। যেমন অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার লাইট কোন নাউন, অনেকে প্রশ্ন করবে যে স্যার কচুরি পাড়ার ইংরেজি কি। কিন্তু আমি যেটা বলছিলাম ওই যে তখন কারিবিল ভাই বলল যে আমাদের সবকিছু জানতে হবে না, আমাদের পণ্ডিত হইতে হবে না, আমাদের অনার্স করতে হবে না, কারণ ওইটা হইলে আপনি কোচিং এর টিচার হবেন। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি ব্যাংকার হতে চান, চাকরিজীবী হতে চান, নাকি আপনি আসলে কোচিং এর টিচার হতে চান বা আদার্স কিছু হইতে চান কিনা। কারণ আপনি এক্সপার্ট হইলে অনার্স করতে গেলে ওই সাবজেক্টেরই হয়তো টিচার হবেন, কিন্তু আপনি যদি একজন এভারেজ স্টুডেন্ট হন, আপনি যদি মূল বিষয়টাকে ফোকাস করেন, কোথা থেকে প্রশ্ন আসে সেই বিষয়গুলো জেনে জেনে পড়ার চেষ্টা করেন, একটা পিলিতে পড়ে সেটার জন্য আপনি রিটেনের জন্য সেটাকে অ্যাপ্লাই করে সেই বিষয়গুলো যদি আস্তে আস্তে শিখে ফেলেন, মানে এভারেজ একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন যদি নিতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো করবেন। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা চাই যে স্যার কচুরিপানা কোন নাউনের মধ্যে ফেলবো বলেন, স্যার লাইটকে কোন নাউনের মধ্যে ফেলবো বলেন, স্যার হচ্ছে মুড়ির ইংরেজি কি হবে বলেন। এইসব আমি দেখি যে এইসব ভিডিওরও অনেক ভিউ হয়, কিন্তু বাস্তব জীবনে আসলে যেটা আমাদের খুব দরকার, যেটা চাকরিতে আসবে, সেটা আমরা ওইভাবে গুরুত্ব দিয়ে পড়ি না। তো আমি আশা করব যে আমি যে সিরিয়ালগুলো রেখেছি এরপরেই আপনারা দেখতে পাবেন যে অ্যাডজেক্টিভ, বাই নেক্সট ইয়ারটাতে যদি একটু যাইতেন, এরপরে আপনারা দেখতে পাবেন যে অ্যাডজেক্টিভ রেখেছি, এই অ্যাডভার্ব রেখেছি, লাগছে ডিগ্রি যে অফ আমি কম্পারিজন স্ক্রিন রেখেছি। শেয়ার করছি, হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করছি, আপনি মার্ক করতে পারবেন মানে আপনার কি যেন বলে অনলাইনে পড়ানোর যে দক্ষতা, এটা আমি এখন ঠিক বুঝতে পারলাম। ওকে, তারপর আমরা পরেরটার মধ্যে যাই। এক্সিকিউটিভ, হ্যাঁ এক্সিকিউটিভ। হ্যাঁ আপনি মিউট হয়ে আছেন। ওকে, মিজান ভাই আপনি মিউট হয়ে আছেন। শিওর ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যেটা নিয়ে কথা বলছিলাম, আসলে আমরা পরেরটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, আপনাদেরকে একটু দেখাই। আহ, একটু সময় দিবেন আমাকে। আচ্ছা, এই ফাঁকে আমি একটু কথা বলি। এই যে ডিগ্রি অফ কম্পারিজন, হ্যাঁ ডিগ্রি অফ কম্পারিজন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই ডিগ্রি অফ কম্পারিজনটা কাজে লাগে কি আপনার আচ্ছা, তো একটা যেটা বলছিলাম যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভটা কিভাবে হেল্প করবে, যেমন আপনি যখন সেন্টেন্সগুলো মেক করবেন, তখন ডিগ্রিটা আপনাকে অনেক হেল্প করবে। যেমন আমরা ডিগ্রিতে অনেক কিছু পড়ে ফেলি, যে মনে করেন না কিছু মুখস্থ করি, এবং ডিগ্রিকে অনেকে ভয় পাই। কিন্তু বিশ্বাস করেন, বাস্তবে ডিগ্রি এরকম ভয় পাওয়ার মতো কোনো টপিক না। কিন্তু এই ভয়টা ঢুকেছে আপনার 9-10-এ, ইন্টারমিডিয়েটে। এই ভয়টা আপনি যখন ডিগ্রি অফ কম্পারিজনে ক্লাস করবেন, আপনার মনে হবে যে ডিগ্রি অফ কম্পারিজন আমরা কি শিখেছিলাম, আর এখানে আসলে আমরা কি শিখলাম। আমাদের অনেক ভুল ধারণা ছিল ছোটবেলা থেকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে, সেই ভুল ধারণাগুলো আপনাকে রিমুভ করার চেষ্টা করবো। এবার এটা কিভাবে প্রিলি থেকে আপনি রিটেনে কভার হেল্প করবে সেটা একটু বলি। যে আপনি মনে করেন অ্যাডভার্বের ব্যবহারটা জানেন না, যেমন এখানে এই টপিকটার সাথে অ্যাডভার্বও আছে। আমি একটু লিখে দিই, এই টপিকটার সাথে অ্যাডভার্বও আছে। ওকে, এই টপিকটার সাথে যে অ্যাডভার্ব আছে সেটা একটু বলি। এই অ্যাডভার্ব আপনার একটা পুরো সেন্টেন্সকে মডিফাই করে ফেলতে পারে। অ্যাডভার্ব নাউন প্রোনাউন ব্যতীত সবাইকে মডিফাই করতে পারে। অ্যাডভার্বের একটা সিকোয়েন্স আছে। অ্যাডভার্ব আপনার পুরো সেন্টেন্সটাকে কিভাবে শিক্ষকেরা সামনে একটা ঝামেলা সৃষ্টি করতে পারে সেটা বলি। অ্যাডভার্বে একটা কথা শুনেছেন নিশ্চয়ই, ম্যানার, প্লেস, টাইম, রিজন, একটা সিরিজ আছে, এমপিটিআর বলে নাকি ওটাকে। সো আমরা যখন সেন্টেন্স তৈরি করি, তখন আমরা যদি এই অ্যাডভার্বের সিকোয়েন্সটা মেনটেন না করি, মনে করেন যে টাইমটাকে আমরা
আগে রাখলাম, ম্যানারটাকে পরে রাখলাম, বা প্লেসটাকে আগে রাখলাম, রিজনটাকে পরে দিলাম, এটা যে কত বড় ইরোর, এবং এটা যে প্রত্যেক শিক্ষককে কিভাবে মনে করেন যে শিক্ষককে কিভাবে বিচলিত করতে পারে, এটা আপনি আসলে যুক্ত মানে যখন আপনি টিচার হবেন বা হচ্ছে আপনি এই বিষয়গুলো রিয়েলাইজ করতে পারবেন, তখন বুঝতে পারবেন যে এটা কত ইরিটেটিং। সো আমি আশা করব যে প্রিয় শিক্ষার্থী, আপনারা অ্যাডভার্ব সম্পর্কে খুব বেশি সতর্ক হবেন, কারণ আপনি অ্যাডভার্ব যদি ক্লিয়ার না হয়, আপনার কোনোভাবে সেন্টেন্সটা সঠিক হবে না, এটা আপনি শিওর থাকেন। কারণ আমরা মনে করি যে অ্যাডভার্ব কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু অ্যাডভার্ব খুবই গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ একটা টপিক। অ্যাডভার্ব আপনার সেন্টেন্সের পুরো সেন্সটাই চেঞ্জ করে দিতে পারে, অ্যাডভার্বের ব্যবহারটা যদি ঠিক মতো আপনি না করতে পারেন। আমরা ছোটবেলা থেকে যে শিখে আসতেছি, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্ব আছে, এবং ভার্বের পরে কি আছে, অবজেক্ট আছে, এবং শেষে কি আছে, এক্সটেনশন আছে, রাইট? বিশ্বাস করেন, এক্সটেনশন বলে ছোটবেলা থেকে যা পড়ে আসছেন সেরকম কিছুই নেই। যা ছিল সবই আসলে অ্যাডভার্ব। এই এক্সটেনশন বলে যা আছে এরকম কিছুই নেই, যা ছিল সবই আসলে অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্বের সিকোয়েন্সটা কেমন হবে, এটা আপনি প্রিভিতে শিখবেন আর রিটেনে অ্যাপ্লাই করবেন। পৃথিবীতে যত সেন্টেন্স তৈরি হয়েছে, যত সেন্টেন্স এক্সটেনশন আছে, প্রত্যেকটা সেন্টেন্সে এক্সটেনশন মানেই সেখানে অ্যাডভার্ব আছে। সো অ্যাডভার্বের কনসেপ্টটা আপনি ক্লিয়ার হন, আপনি অ্যাডভার্বের ক্লাসে আসলেই বুঝতে পারবেন যে অ্যাডভার্ব এর বিষয়টা কত ক্লিয়ার হওয়া কত জরুরি। এবং আপনি অনার্স মাস্টার শেষ করে এসেছেন ইউনিভার্সিটি থেকে ফ্রি হ্যান্ডে লিখে, এসে দেখবেন যে সারা জীবন আমি কত সেন্টেন্স লিখলাম ইংলিশে, ইংরেজি পাসও করলাম, এবং হচ্ছে যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে ছিল, তারা ডেফিনেটলি ইউনিভার্সিটিতে ইংলিশে লিখে আসছেন। তারাও বুঝতে রিয়েলাইজ করতে পারবেন যে ওইখানে যত ইউনিভার্সিটিতে লিখে আসছি, আমি তো কখনোই এই ব্যাপারটা খেয়াল করিনি। তো এই বিষয়গুলো যখন রিয়েলাইজ করতে পারবেন, দেখবেন যে আপনার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে, আপনার মধ্যে অন্যরকম একটা কনফিডেন্স কাজ করবে যে না, আমি রিটেনেও ভালো করতে পারবো। রিটেন কিছুই না যদি আপনাকে এটাকে খুব বেশি জটিল ভাবে চিন্তা না করেন। রিটেনের প্রিপারেশনটা খুবই সহজ যদি আপনি দুটাকে কম্বাইনলি পড়াশোনা করেন, কারণ আপনি মাত্র 2 সপ্তাহে বা 3 সপ্তাহে কোনো দিন রিটেন ভালো করতে পারবেন না, এটা সম্ভব না। তখনই সম্ভব যখন আপনি এমন একটা প্রিপারেশনের মধ্য দিয়ে যাবেন যেখানে প্রিলি রিটেন উভয়টাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, যেখানে প্রিলিটাকে কম্বাইন করে রিটেনের সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে, আপনাকে ধরে ধরে দেখানো হচ্ছে যে এইটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের সিকোয়েন্সটা এইভাবে বসে, তখন আপনি হয়তো ভালো করতে পারবেন। সো প্রিয় শিক্ষার্থী, আমার বিশেষ অনুরোধ থাকবে, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমার একটা ফ্রি ক্লাস, আমার সহ অন্য টিচার যারা রয়েছেন তাদেরও ফ্রি ক্লাসগুলো করবেন। বিশেষ করে মানিক ভাই আছে আমাদের সাথে, আছে শাহুন ভাই, তারপর প্রতীক, সম্ভবত ভাইয়ের নামটা আমি ভুলে গিয়েছি, রফিক ভাই সম্ভবত নাকি, প্রতীক প্রতীক যারা রয়েছেন। প্রতীক স্যার। ম্যাথ প্রতীক টিচার। প্রতীক আসলে তার এটা পেন নেম। ক্লাসগুলো করে যাচাই করে আপনাদের ভর্তি হওয়ার জন্য অনুরোধ জানাবো যে আহ, বাজারে সামান্য 5 টাকা 10 টাকার একটা জিনিস কিনতে গেলে, ইভেন দেখবেন যে বাদাম 10 টাকার কিনতে গেলেও আপনি একটা খেয়ে দেখেন যে বাদাম ঠিক আছে কিনা। সো আমি এই ধরনের একটা কোর্সে 1600 টাকা দিয়ে ভর্তি হব। সো আমার অনুরোধ থাকবে যে আপনি ক্লাস টেস্ট করে দেখেন যে আপনার আসলে কেমন লাগছে, আপনি আসলে স্যাটিসফাইড হতে পারছেন কিনা, দেন ইউ ক্যান এনরোল টু দিস কোর্স। কাবিল ভাই, আমরা মনে হয় মোটামুটি একটু রিলেট করতে পেরেছি যে আমরা কিভাবে কি পড়বো। এই যে আমরা বললাম যে বার, জিরান্ড, তারপর হলো প্রিন্সিপাল, হ্যাঁ, পার্টিসিপেট। জিরান্ড পার্টিসিপল, তারপরে এইগুলোকে আমরা কিভাবে আসলে ইয়াতে নিয়ে যাবো, রিটেনের ক্ষেত্রে নিয়ে যাবো? এটা এটা আমি অলরেডি বলেছি একইভাবেই আর কি। যেমন হচ্ছে জিরান পার্টিসিপেলের ব্যাপারটা যদি আমরা না জানি, জিরানটাকে আমরা নাউন হিসেবে যে ব্যবহার করতে একজন পারি, স্টুডেন্ট সেন্টেন্সের শুরুতে একজন বসলে যে স্টুডেন্ট সেটা করলে নাউনের মতো করে কাজ করতে পারে, সেই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। এবং একসাথে ইনভার্সন, এটা কিন্তু সেন্টেন্সে খুব ইম্প্যাক্ট ফেলে। ইনভার্সন যে সেন্টেন্সে ব্যবহৃত হয়, সেই সেন্টেন্সে কিন্তু অক্সিলারিটা সাবজেক্টের আগে আগে থাকে। এখন আপনি বুঝলেনই না যে এটা ইনভার্সন, তো আপনি সেন্টেন্সটা মেকিং করবেন কিভাবে? আমি আপনি একটু অ্যাড ছোটবেলা থেকে করি, সেটা মুখস্থ হলো করে আসছেন, নো সুনার হ্যাড, এটা মুখস্থই রাখতেছেন, কিন্তু হ্যাডটা যে কেন আগে আসলো, হ্যাডটা যে নো সোনারের অংশ না, হ্যাডটা যে পরে সাবজেক্টের অংশ, এবং কেন হ্যাডটাকে আগে আনলাম, এই ব্যাপারটা যদি আমার ক্লিয়ার না থাকে কনসেপ্ট, তাহলে আমি কিভাবে সেন্টেন্সকে কারেক্ট করবো? আর সেন্টেন্স কারেক্ট হইলো না মানে তো আমার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার হইলো না, আর ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার হইলো না মানে তো আমি রিটেনে ভালো করতে পারবো না, এটা তো স্বাভাবিক। ওই যেটা বললাম যে ইরোর যদি থাকে, ওটা শিক্ষকের চোখে পড়বেই। আপনি শুরুতে একটা নেগেটিভ অ্যাডভার্ব আছে, অক্সিলারিটাকে সামনে আনতেছেন না, এটা তো যিনি এক্সামিনার আছে তার তো চোখে আগুন চলে আসবে। ওকে, আমি একটু অ্যাড করি, সেটা হলো যে জিরান্ড এবং পার্টিসিপল, এই দুইটা জিনিস যদি একজন মানুষ ব্যবহার করতে জানে, সে কি করতে পারবে, সে একটা সেন্টেন্সকে মানে চেঞ্জ করে লিখতে পারবে। চেঞ্জ করে লিখতে পারবে মানে তার মনে আসলো যে মানে বাংলা একটা কথা, সেটাকে সে জিরান্ড দিয়ে লিখতে পারে বা পার্টিসিপল দিয়ে লিখতে পারে।
এই হলো ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে কিন্তু এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে। তারপর টেন্সের কথা তো কোনো কথাই নাই। তারপরে কি যেন বলে, কন্ডিশন, হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স, যে ইফ যুক্ত যে সেন্টেন্স গুলো আছে ওই সেন্টেন্স গুলো কিভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, একটা সেন্টেন্স আছে নর্মাল সেন্টেন্স, সেটাকে আমি ইফ দিয়ে লিখে ফেললাম। হ্যাঁ, অনেকে আবার প্রচুর কন্ডিশনাল ব্যবহার করার ট্রাই করে, তবে ওই ক্ষেত্রেও সাবধান থাকতে হবে। আর যেই আহ, প্যারালিজম যে তো, টপিকটা আছে এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন হ্যাঁ, সেন্টেন্স মেকিং করি তখন যদি প্যারালিজম ঠিক এন্ড না রাখি কি এন্ড এর পরে তাহলে কি বিপদ। থাকে, হ্যাঁ, ওই যাতে প্যারালাল থাকে। টেন্সের ক্ষেত্রেও তো প্যারালাল আমরা চিন্তা করি। ডেফিনেটলি ডেফিনেটলি। আবার টেন্স থেকে তো আরেকটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এই সিকোয়েন্স অফ টেন্স যে কত কঠিন ভাবে মানুষ পড়ায়, এবং আমি শিক্ষার্থীদের এখনই মনে করেন যে সিকোয়েন্স অফ টেন্সের ধারণা দিয়ে দিতে পারি। পৃথিবীতে যত সেন্টেন্স আছে, এটা ক্লিস্টোফেলে পেজ নাম্বার 204 205-এ একটা কথা বলা আছে, সেটা হচ্ছে প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা যদি আপনি পাস্ট টেন্সে লেখেন, পরের সেন্টেন্সটা আপনি পাস্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সে লিখতে পারবেন না। কারণ আপনি এভাবে বলতে পারেন না যে আমার 10 বছর আগে পা ভেঙে গেছিল, সরি ফুটবল খেলছিলাম এই জন্য আজকে পা ভেঙে গেছে। এটা কোনোভাবে ঘটে না। তো পাস্টের ঘটনার সাথে পরবর্তী ঘটনা পাস্ট জড়িত থাকে। এই ব্যাপারটা যদি উনি রিয়েলাইজ না করতে পারে, আমি প্রথমটা পাস্টে লিখে পরেরটা ফিউচারে করে দিলাম, তখন আমার সিকোয়েন্স অফ টেন্স ভায়োলেটেড হবে। তখন কিন্তু ওই যে শিক্ষকের চোখে এটা পড়বে। তো এটা অনেকে নজরে রাখেন না। আবার প্রথম সেন্টেন্সটা প্রেজেন্টে যখন আমরা লিখবো তখন পরবর্তী সেন্টেন্সটা আমরা যে কোনো টেন্সে লিখতে পারবো, সেটাতে কোনো ঝামেলা হয় না। কিন্তু পাস্টে হলে অবশ্যই পাস্ট টেন্স। তো এই যে সিকোয়েন্স অফ টেন্সের আমার 14-15টা রুল পড়ি, কিন্তু এটার প্রয়োজন হয় না। দুইটা জিনিস যদি আমরা জেনে রাখি যে পাস্ট হলে পাস্ট, প্রেজেন্ট হলে যে কোনো টেন্স, এইটার অ্যাপ্লাই কিভাবে করব সেটা তো ক্লাসে শিখতে হবে। ওকে, অসাধারণ একটা কথা বলছেন যে একটা জিনিসকে এভাবে শুরু করলে পরে আসলে এইভাবেই চালিয়ে যেতে হবে আপনার। মানে আপনার যে প্যাসেজ লিখবেন বা ফ্রি হ্যান্ড রাইটিং আপনি যে জিনিসটা করবেন, তো আপনার ক্লাসে আমরা ওই জিনিসগুলো জানার চেষ্টা করব, যে রিডান্ডেন্সি কিভাবে, স্ট্যান্ডিং মডিফায়ার কিভাবে কাজ করে, বা কিভাবে ব্যবহার করতে হয় সেন্টেন্সের মধ্যে। এগুলোই হবে আসলে কাজ। কারণ আপনি যতই পড়ান, রিলি প্রশ্ন তো আপনি কম এখানে একটু অ্যাপ্লাই অ্যাড করবেন। করে দেই কাপিল ভাই, হ্যাঁ, যে ড্যাঙ্গলিং মডিফায়ারটাকে যে কত কঠিন ভাবে পড়ানো হয়। এইটা যে মাত্র 1-2 সেকেন্ডের মধ্যে শিখে ফেলা সম্ভব। সেকেন্ড বললে ভুল হবে, আমি অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্যই বললাম যে 1 মিনিটের মধ্যে এটা শিখে ফেলা সম্ভব। এবং সেন্টেন্সের ড্যাঙ্গলিং মডিফায়ারও কিন্তু খুব বেশি প্রভাব ফেলে। যেমন একটা সেন্টেন্সের প্রথম যে অংশটা আছে সেই অংশের কাজটা যে করে, পরবর্তী যে অংশটা আছে সেই অংশের সাবজেক্টটা তাকে হতে হয়। এই ব্যাপারটা অনেকে খেয়াল রাখেন না। অনেকেই খেয়াল রাখেন না, যারা লেখালেখি মানে মানে করেই যান, শুধু করেই যান, ইউনিভার্সিটি পাশ করে চলে আসছেন, কিন্তু এগুলো খেয়াল রাখেন না। So এটা ও সেন্টেন্সের উপর খুব বেশি প্রভাব ফেলে। তো এটাও আমি ক্লাসে আলোচনা করব যে কিভাবে এটা প্রিলিতে আপনি ভালো করবেন। আইবিএ যখন প্রশ্ন করে তখন কিন্তু ডেকালিং বডি থেকে ভয়ের থেকে প্রশ্ন থাকে, আবার প্রিলিতে। রিডান্ডেন্সি আবার একসাথে রিডান্ডেন্সি রিটেনে এটা কিন্তু খুব বেশি ইফেক্ট ফেলে। হ্যাঁ, ফ্রি ফ্রি হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রে তো রিডান্ডেন্সিটা মানে গুরুত্বপূর্ণ, যে ইংলিশে রিডান্ডেন্সি করা যায় না। ওই জিনিসটা নিয়ে যদি একটু বলতেন, ফ্রি হ্যান্ডরাইটিং এ একজন মানুষ লিখতেছে, লিখতে গিয়ে সে রিডান্ডেন্সি করে ফেলতেছে, সেক্ষেত্রে তো আসলে তার ভুলটা। ওই যে আমরাই তো বলে ফেলি যে রিপিট এগেইন, আমরাই হ্যাঁ, বলে রিপিট ফেলি যে এগেইন। কাম ব্যাক করেন, হ্যাঁ, আমরাই বলে ফেলি যে ক্যাচ ধরেন, হ্যাঁ, আমরাই বলে ফেলি যে সাপোজ মনে করেন, এগুলো আমরাই বলে ফেলি। হ্যাঁ, তো হ্যাঁ, এই হ্যাঁ, এই যে ইয়াগুলো রিডান্ডেন্সি, করা যাবে। এটাই হলো রিডান্ডেন্সি। মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রেও চিন্তা করতে হবে যে আমি আহ, বাংলায় কিন্তু এগুলো বলা যায়। বাংলায় বলি আমরা, যে দ্বিরুক্তি বলি আমরা, যে একটা জিনিস যে টপ টপ বৃষ্টি পড়ে, আমরা বলতে পারি টপ টপ বৃষ্টি পড়ে। মানে কিছু কিছু জিনিস আমরা বাংলায় রিপিট করি, কিন্তু ইংলিশে এই রিপিটেশনটা সুযোগ নাই। ইংলিশে যদি রিপিটেশন করে তা সেটা হলো ভুল। মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রেও এই জিনিসটা চিন্তা করতে হবে। আমরা লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। তারপরে এখানে বয়েজের কথা অলরেডি বলা হয়ে গেছে, যে বয়েজটা আমরা কিভাবে, ভয়েস চেঞ্জের মাধ্যমে আমরা কিভাবে একটা জিনিসকে চেঞ্জ করে বা একটা সেন্টেন্সকে চেঞ্জ করে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি। একজনে অ্যাক্টিভ ভয়েসে লিখতে পারে, কেউ ইচ্ছা করলে প্যাসিভ ভয়েসে লিখতে পারে। তো বিষয়টা হলো তার জানা থাকলে, নিয়মগুলো জানা থাকলে সে একটা জিনিসকে ঘুরে ফিরে লিখতে পারবে। কিন্তু জানা না থাকলে তো সে লিখতে পারবে না, এটাই স্বাভাবিক। তারপর নিয়ারেশন, নিয়ারেশন সাধারণত আসলে সরাসরি আমরা যদি কখনো কারো উক্তি দিতে চাই, সেক্ষেত্রে নিয়ারেশনের গুরুত্ব আছে এখানে। ভয়েস জেনারেশন দুটা প্রায় একই ধরনের জিনিস। আচ্ছা, আমি বলছিলাম যে সেন্টেন্স কারেকশন এবং পিন পয়েন্ট এরর, এইটাতে আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ হলো কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলেও আমাদের এটা লাগে। আর যদি বলি গ্রামাটিক্যাল ইরর, যদি বলি রাইট ফর্মস অফ ভার্ব, এগুলো তো এখানে চলে আসে। আহ, আহ, মানে এটা আমরা,
এটা এইটা ওভারঅল আসলে বিষয়। উপরে যতগুলো গ্রামার আমরা পড়লাম সবগুলোর একটা কম্বাইন্ড হচ্ছে ফাইন্ড আউট ইরর বলা যেতে পারে। আমরা যতগুলো গ্রামার একসাথে শেষ করলাম সবগুলো গ্রামারের একসাথে যে আমরা ভুলগুলো হবে সেটাকে খুঁজে বের করব, সেটাই পিন পয়েন্ট ইররে আমরা রাখছি। এবং একসাথে সেন্টেন্স কমপ্লিশনটাও খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে আমরা এখানে বইয়ের নাম এবং কার উপর বেস করে ক্লাসটা নিব, আইবের প্রশ্ন, এক্সাম বেডা, ইন্ডিয়া বেক্স, তারপর পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ, ব্যারনস্টপেল, ক্লিস্টপেল সবকিছু উল্লেখ করে দিয়েছি যেন এখানে আপনাদের কোনো কনফিউশন না থাকে যে অমুকটা কি করানো হবে, অমুক বিষয় তো শুনেছি অনেক ইম্পর্টেন্ট। তো এটা যেন আপনার মনে না হয়, কনফিউশন না থাকে যে কোর্সে এনরোল করছি আমার মনে হয় আলাদা জায়গায় জায়গায় আবার এক্সাম বেটার প্রশ্ন সলভ করতে হতে পারে, আবার ইন্ডিয়া বিক্স সম্পর্কে জানতে হতে পারে। তো এই সমস্যা বা কনফিউশন রাখার কোনো প্রয়োজন নেই। আমরা মনে হয় মোটামুটি কাবিল ভাই একটা ওভারভিউ দিতে পেরেছি। এখন আমরা মনে হয় মোটামুটি শেষ। শেষ করার পর্যায়ে হ্যাঁ, চলে শেষ আসতে পর্যায়ে, যাচ্ছি। হ্যাঁ, এইটা আলোচনা করি, আমরা শেষ করবো। এটা তো একই কথা যে এটার ক্ষেত্রে আমরা আইবি, এক্সাম বেটা বা ইন্ডিয়া বিস এগুলোকে ফলো করব। আর ওই যে আহ, যে বই আছে, ইন্ডিয়ান একটা বই আছে, হ্যাঁ, অবজেক্টিভ ইংলিশ, ওটা ব্যারন্স এবং ক্লিপ টোফেল নিয়ে কাজ করব। কমপ্লিটিং সেন্টেন্সটা আসলে ওই যে একই কথা যে ওই আপনার সকল গ্রামার এবং ভোকাবুলারি যদি না পারে, গ্রামার এবং ভোকাবুলারির সমন্বয়টা হলো আসলে কমপ্লিটিং সেন্টেন্স বা ফিল ইন দা ব্ল্যাঙ্ক। একজন মানুষ গ্রামার পারে না কিংবা ভোকাবুলারি পারে না, এই দুইটার যে কোনো একটা না পারলে আসলে এখানে ফেলিয়ার হতে হবে। হ্যাঁ, ভোকাবুলারি না পারলে একটা শব্দের জন্য সে ফিল ইন দা ব্ল্যাঙ্ক সে করতে পারবে না। ওকে, তাহলে আমরা শেষ পর্যায়ে চলে আসছি আমাদের প্রিলি এবং রিটেনের সমন্বয় কিভাবে কি করা যায় ওগুলো নিয়ে আমরা চিন্তা করলাম। আর এখানে সর্বশেষ যেই কথাটা যে বললাম যে গ্রামার এবং ভোকাবুলারির গ্রামার এবং ভোকাবুলারির সমন্বয় হইলো কমপ্লিট সেন্টেন্স। ঠিক রিটেনের ক্ষেত্রে একই কথা, গ্রামার এবং ভোকাবুলারি যদি আপনি সমন্বয় করতে পারেন, তারপরে আপনি কি করতে পারবেন, কোনো একটা রিটেনে গিয়ে কোনো একটা সেন্টেন্স লিখতে পারবেন। সেটা যে কোনো সেন্টেন্স আপনি বলেন, সেটা ট্রান্সলেশনে হোক, আর কি যেন বলে, ফোকাস রাইটিং এ হোক, আর্গুমেন্ট রাইটিং এ হোক, যে কোনো কিছুর ক্ষেত্রেই আপনি লিখতে গেলে কি গ্রামার এবং ভোকাবুলারির সমন্বয় আপনার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, শেষ কমেন্ট আপনার কাছ থেকে, শেষ কমেন্ট নিয়ে আমরা শেষ করব। মিজান ভাই মিউট হয়ে আছে। শিওর। শেষ কথা এটাই যে আপনি যেখানেই যত কোর্স করছেন না কেন বা করেছেন না কেন, আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনি আহ, কাবিল ভাই যেহেতু একজন অনেস্ট মানুষ এবং তার সাথে আমরা অনেকেই যুক্ত রয়েছি, আপনার যদি মনে হয় যে এরকম একটা কোর্সে আমি যুক্ত হয়ে আহ, এই পুরো ব্যাপারটা অবজার্ভ করতে চাই, পুরো ব্যাপারটাকে শিখতে চাই এবং ব্যাংক জব নিশ্চিত করতে চাই, তাহলে আমার মনে হয় যে আপনি ক্লাসটা টেস্ট করে তারপরে জয়েন করা ভালো হবে। এবং যারা আগে থেকে বিশ্বাস রেখেই ভর্তি হয়ে ফেলেছেন তাদের তো অভিনন্দন। ক্লাসে দেখা হবে, কথা হবে, এবং আপনার যে টেনশন ইংরেজি রয়েছে সেটা আপনি মোটামুটি আমার ঘাড়ের উপর ফেলে দিতে পারেন। ক্লাসে বাকি কথা হবে ইনশাল্লাহ। আর দেখা তো বিজয় হবে ইনশাল্লাহ, মিষ্টি মুক্ত হবে ইনশাল্লাহ। ওকে, আমরা তাহলে আজকের মতো এখানেই শেষ করব আমাদের লাইভ। শুধু এতটুকু বলবো যে আপনাদের আহ, প্রস্তুতি নিতে হবে। কোথায় প্রস্তুতি নিতে হবে আসল বিষয় না, আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিয়ে সামনের যে পরীক্ষাগুলো আছে ওই পরীক্ষাগুলোতে সফল কাম হতে হবে। আর সফল কাম হয়ে আহ, জীবনে যাতে আপনারা কি যেন বলে আপনাদের মা বাবাকে হেল্প করতে পারেন, ওই শুভকামনা রইল। আজকের লাইভ আমরা এখানেই শেষ করব। আবারও দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। আগামীকাল চেষ্টা করব আমি যে বাংলা কিংবা ম্যাথ কোনো একটা সাবজেক্টকে টিচারকে এইভাবেই নিয়ে আসার জন্য, যাতে আপনারা কোর্সে ভর্তি হন, ওটা পরের হিসাব, না হন সমস্যা নাই, কিন্তু কিছু একটা ধারণা পাইলেন এই এই সম্পর্কে। হ্যাঁ, কোনো একটা শব্দ যদি কারো কাছ থেকে আপনি শিখে থাকেন, সে আপনার শিক্ষক। তো আজকে মিজান ভাই যদি আপনাকে একটা শব্দ শিখে থাকে, সুতরাং মিজান ভাই আপনার শিক্ষক। এই বলে আমার আজকের লাইভ শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মিজান ভাই শুভরাত্রি, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।